Bismillahirrahmanirrahim. So today, inshallah, we will discuss about the parallel axis theory. Kindly let me know whether the writing in the board are clear or not. Clear. Thank you for responding. Okay. So parallel axis theorem. At first, take a look at the figure. Okay. A figure is given. If I draw the figure on the board, it will be something like this. Okay. We are trying to get the moment of inertia with respect to this axis. As you can see, I have drawn a line. Okay, this is our axis, and about this axis, we want to get the moment of inertia. So I is equal to, how I can get it? Now, if you see, there is a point G mentioned here. Do you know what is G? Gravitational. Center of gravity. Okay, or center of mass, you can say. Okay, so through this point, we will consider another axis. Okay, and let us say the moment of inertia for this axis is Ig. Okay, then the mass of the whole body is m, and the perpendicular distance between these two axes is h. If you take a look at the final line, this is what they have proved in case of parallel axis theorem, right? So what is it actually? The moment of inertia about any axis is equal to the summation, means plus. Summation means we will add two things. Which are the two things we are going to add? Number one, the moment of inertia around an axis that is parallel to the given axis and passing through the center of gravity. Do you understand this part? Ig is the moment of inertia about that axis, this one, which is parallel to our given axis, and it is passing through the center of gravity, this point G. Understood? Ig. And we will take the multiplication of the mass of the body and the square of the perpendicular distance between the two axes. এই টার্মিনোলজিগুলো বুঝতে পারলে তাইলে বলো, তাইলে আমি স্টেটমেন্টটা এখন একটু বোঝানো শুরু করব। বুঝতে পারছো আমি এখানে কি করছি? সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি? সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, যদি খেয়াল করে দেখবা যে মানে যখন একটা সার্কুলার অবজেক্টের কথা আমরা চিন্তা করি, সার্কুলার অবজেক্ট, এইটা যদি আমি তোমাকে বলি যে এটার ওয়েটটা নিচের দিকে কাজ করতেছে, এটা দেখাও, শো করো, তখন তুমি কি করো? সেন্টার থেকে একটা লাইন নিচের দিকে এভাবে টেনে দেখাও যে এই বরাবর আমার ওয়েটটা কাজ করে। এই সেন্টারটা হচ্ছে এই সার্কেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক সেরকম ভাবে তুমি যদি আমাকে বলো যে স্যার যদি অবজেক্টটা রেক্টেঙ্গেল হয়, ঠিক আছে, একটা রেক্টেঙ্গেলের জন্য সেন্টার অফ গ্র্যাভিটিটা পাওয়া যাবে কোথায়? If you draw two diagonals, you will be getting this point, center of gravity. Actually, these things you are supposed to study in dynamics already. Let me check. কোথায় জানি পড়ার কথা, এটা ডিসকাস করা আছে। অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোথায়? তোমাদের বইতে সেন্টার অফ গ্র্যাভিটির বিষয়টা ডিসকাস করা আছে, বাট এই টপিকটা আসলে ক্রিয়েটিভের জন্য ইম্পর্টেন্ট না দেখে আমরা এত ডিটেইলসে ডিসকাস করি না। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে খুব সম্ভবত। ভুলে গেলাম কিভাবে কে জানে, কিছুদিন আসলে একটু ডিটাচ থাকলেই ভুলে যাই যে কোন চ্যাপ্টারে কোনটা ছিল। এই চ্যাপ্টারগুলো আসলে একটার সাথে একটা রিলেটেড, তো এই জন্য একটু খুঁজে বের করতে সমস্যা। তো দাঁড়াও একটু খুঁজে বের করি। পেজ নাম্বার 357। তো সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপারে যদি ডিটেইলস আসলে জানতে চাও, তাহলে 357 পেজে এটা একটু ডিটেইলসে ডিসকাস করা আছে, এটা একটু হালকা করে দেখে নিবে, ঠিক আছে? আজকে যেহেতু আমাদের মেইন টপিক হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম,
তো সেজন্য আমরা আসলে এটা নিয়ে একটু ডিসকাস করি। ওকে, তো ডিফারেন্ট অবজেক্টের জন্য এইটার লোকেশনটা আসলে ডিফারেন্ট হয়। ওকে, এটা এখানে কয়েকটা পেজ 358 359 এই তিনটা পেজে মানে সুন্দর মতো ডিসকাস করা আছে। তো সবাই একটু ওখান থেকে যদি বুঝতে চাও ভালো করে দেখে নিও। আর এমনিতেও পরে আমরা যখন চ্যাপ্টার 6 করব তখন এটা এমনিতেই পড়বো একবার। ওকে, তো এখন আপাতত আজকে আমরা একটু প্যারালাল অ্যাক্সিস থিওরেমের দিকে ফোকাস করি। ওকে, তাহলে ওকে স্যার। আচ্ছা, তো তাইলে এইবার আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমের স্টেটমেন্টটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, দা মোমেন্ট অফ ইনারশিয়া অফ অ্যান অবজেক্ট অ্যাবাউট এনি অ্যাক্সিস, the moment of inertia of an particular object about any axis, ধরে নিলাম any axis টা হচ্ছে আমাদের এটা, is equal to sum of বললে আমরা একটা প্লাস দিয়ে দিব, that means মিনিমাম দুইটা বা মোর দ্যান টু জিনিসের কি সামেশন। তো তাইলে মিনিমাম দুইটাতে এখানে সাম হবে, তো সেটা কিসের কিসের? moment of inertia of the object about an axis parallel to that axis, খেয়াল করো, moment of inertia of this object about an axis which is parallel to the given axis। দেখো আমরা যে অ্যাক্সিস এর সাপেক্ষে moment of inertia জেনেছি that is parallel to the given axis and passing through the center of gravity, সেটা এখানে পরে লেখা আছে, and passing through the center of mass of the object and the multiplication of the mass of the object and the square of the perpendicular distance between the two axes and the square of the perpendicular distance between the two axes। এখন স্টেটমেন্টটা বুঝতে পারছো? জি। ওকে, তো তাইলে এই থিওরেমটা আসলে যদি তুমি ডাইরেক্ট মুখস্থ করতে যাও একটু কষ্ট হবে। আমি চাই তোমরা একটু ইজি করো তোমাদের জন্য। সেটা তোমরা যেটা করতে পারো, এই লাইনটা মনে রাখতে পারো। এই লাইনটা যদি মনে রাখি কেউ, তাইলে যে কেউ এই লাইনটার দিকে তাকিয়ে তাকিয়ে করে দিতে পারবে। যেমন আমরাও বলতে পারি। কিভাবে? আমরা একটু প্র্যাকটিস করি। আমি বলার পরে আমি মোর্শেদ বা নরবি তোমাদের কাউকে বলতে বলবো, ঠিক আছে? তো খেয়াল করো আমি কি করে বলতেছি। The moment of inertia of an object about any axis is equal to the sum of moment of inertia of the object about an axis that is parallel to the given axis and passing through the center of mass or the center of gravity, and the product of mass and the square of the perpendicular distance between the two axes। বুঝতে পারছো? দেখো এটা কিন্তু তুমি যদি সিরিয়ালি যাও সুন্দর মতো বুঝে বলো। স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো। ওকে, খুব সুন্দর। আমার একটু একটু বললে অনেক ভালো লাগে, ঠিক আছে? না বুঝলে আরেকবার বলতে বলবা। So the moment of inertia of an object about any axis, যখনই moment of inertia এর কথা বলবো axis এর কথাটা বলতে মনে রাখিও। জাস্ট এটা বলিও না যে the moment of inertia of the object is equal to, no, বলতে হবে about any axis। ঠিক সেরকম ভাবে আমরা IG এর কথা যখন বলি the moment of inertia of the object about an axis which is parallel to the, দেখো একটা অ্যাক্সিস এর কথা বলি তো মোমেন্ট অফ ইনারশিয়ার কথা আসলে অ্যাক্সিস এর কথাটা মেনশন করি। ওকে, আবার শুরু করি শুরু থেকে। The moment of inertia of an object about any axis is equal to the summation of the moment of inertia of the object about an axis which is parallel to the given axis and passing through the center of gravity। এই অ্যাক্সিসটার ব্যাপারে আমরা দুইটা ইনফরমেশন দিচ্ছি, দুইটা ইনফরমেশনটা একটু খেয়াল করো। এই দুইটা ইনফরমেশন হচ্ছে passing through the center of gravity and parallel to the given axis। এই passing through the center of gravity কিন্তু আমি যদি এভাবে একটা লাইন টানতাম সেটাও কিন্তু passing through the center of gravity হতো, বাট সেটা given axis এর সাথে প্যারালাল হতে হবে। সো আমাদের given axis এর সাথে প্যারালাল হতে হবে এবং সেন্টার অফ গ্র্যাভিটিতে চাইতে হবে। তো এই আইজি এর কথা বলার সময় আমি দুইটা পয়েন্ট মেনশন করি, সো এগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? And the multiplication of the mass of the object and square of the perpendicular distance between them। Clear? Between them না বলে between two axes বলো, সেটা বেটার। ওকে, সো এখন হবে নাকি আরেকবার বলবো? ওকে ওকে স্যার। আচ্ছা, তো এখন আমি নূর নবী থেকে শুনতে চাই। নূর নবী একটু তোমার ক্যামেরা অন করো, আমি তোমাকে দেখতে চাই। নূর নবী, আর ইউ দেয়ার?
দেখো সময় নষ্ট করিও না, না পারলে বলো যে স্যার আমি এখন পারতেছি না। স্যার পারতেছি না। তাইলে আমি কি পড়াচ্ছি তোমাদের? স্যার পুরাটা মনে আসছে। বলতে না পারো তো তাইলে আমি কি পড়াচ্ছি, কি শিখাচ্ছি? কিছু শিখাতে পারতেছি বলে মনে হচ্ছে না। দেখি শিহাম বলো তো। Sir, the moment of inertia আগে ভিডিও অন করো। which is okay, sir. The moment of inertia which is okay, sir. The moment of inertia which is perpendicular to the given inertia which goes through the center of gravity and is the Moment of summation inertia of the center of gravity নাকি moment of inertia about an axis that is passing through the center of gravity? that is passing through the center of gravity and is the summation Parallel. and they are parallel to each other and is the summation of the mass and multiplication to the parallel distance square. Multiplication of the mass of the body and square of the distance, perpendicular distance between the two axes. আচ্ছা, that good. At least try করছো তুমি. Very good, very good. Okay. তো তাইলে আমরা এখানে একটু প্রুফটা দেখি, ওকে? Page number 216. Let us take a look at the proof. Let an axis AB of an object of mass m passing through the center of mass G. So center of mass, that is G, and passing through this, there is an axis AB. Okay, and axis CD is at a distance h from this axis. Etar theke h distance e arekta axis we are considering, that is CD. Acha, which is parallel to each other. Acha, let the mass of the particle at P is m. Jekono ekta point e they have considered another point here, that is P, and the particle that is at this point has a mass of m, and the distance of this particle from the axis is x. From this axis the distance is x. Okay, now if the perpendicular distance of the particle from AB is x, then its perpendicular distance from CD is h plus x, right? AB from AB the distance is x, so from CD the distance will be h plus x. Okay, now let us consider that the object is composed of numerous particles of masses m1 m2, which is true. Okay, there is not only one particle, there are several particles m1 m2, different masses. Okay, now if the perpendicular distances of the particles from AB axis are respectively x1 x2, for this particle I have considered x. Okay, if the particle of mass m1 is here and the distance is r1, m2 is here, the distance is r2, like that. Okay, so you have to write respectively. Then the perpendicular distance from the axis CD are respectively x1 plus h, x2 plus h, like that we will do. Okay, now moment of inertia of the object about an axis CD is equal to I. If I want to find out the moment of inertia I, this I, that will be equal to summation of m x plus h whole square. Why it will be like that? Because we already know that I is equal to mr square. M is the mass and r is the distance from the axis. Now we are calculating this I around CD. So from CD the distance of the particle is h plus x. Okay, so what we can do, oh, they have written I here. Why they have written I? Because if it is for one particle, number one particle, then it will be m1 x1. H is fixed for all. Okay, and if it is for second particle, then it will be m2 x2. Okay, so it is like that. Now we can apply a plus b whole square formula here, right? So summation of m, it will be xi square plus 2xi h plus h square. Okay, so if I apply this formula, we will get this, and if I take out the bracket, then what will happen? M will be multiplied with all of them. Summation of m xi square plus 2 mi, sorry, it will be mi xi h plus summation of m into 2xi h and summation of m h square. Okay, now
summation of AMI xi square, this one is actually the moment of inertia about this axis, which is passing through the center of gravity, right? Because x, it is the distance from the from this axis, AB axis, right? So we can replace this one by IG. Can I write it? Anybody have any objection? No. So they have written it here, summation of AMI xi square equal to Ig is the moment of inertia of the object about an axis AB passing through the center of mass, right? Now summation of AMI xi is equal to 0 is the moment of mass object about an axis AB passing through the center of the mass of the object. Okay. Moment of the mass of the object about an axis. Summation of AMI xi. Okay. They have considered it 0 here. So if you check, this one says summation of AMI xi. Okay. Summation of AMI xi will be equal to 0. Why it will be equal to 0? Because the moment of inertia of any object that is about an axis which is passing through the center is 0. Why? Because they balance each other. There are some particle on the right hand side, there are some particle on the left hand side. So due to this distance, okay, what will happen? They will balance each other and it will become 0. So here the whole term becomes 0 then. If the multiplication of AMI and xi is 0, then this whole term actually becomes 0. So only the remaining part is this summation of MIH square. Okay. So if I take the summation of all the particles mass, I should be actually getting the total mass of the body. Okay. If I take the summation of all the particles mass, then I should be getting the total mass of the body, right? So hence we actually prove that I is equal to Ig plus MH square. Okay. Now, if you see, there is a table below for moment of inertia and radius of gyration for few objects. Okay. Now, we already got to know the equation to find out the moment of inertia, and also we know for radius of gyration we have an equation. Then you might ask, why then different equation? Actually, for different objects, Yes. it might be different. Okay. See in the table number 1, they are talking about a thin uniform rod. Okay, rod. You will see that in the next page. Okay, a thin uniform rod is shown here. Can you see this picture? Yes. Okay, thin uniform rod. Uniform means the actually the diameter throughout the length is same. It is not like that somewhere it is very thin and somewhere it is very thick. Okay, so the diameter is uniform. So for that the equations are given. Now how the equations came, that one is actually shown in the extended activity which I told you to go through. Okay. Then second, a thin uniform rod of mass m and length L about an axis passing through end and the perpendicular to its length. Okay. Now they are talking 1 and 2. They are talking about the same object, but the axis is different. If you read number 1 again, you will see that they are taking the moment of inertia about an axis that is passing through the middle point and perpendicular to its length. That means if this is my rod, okay, this is the middle point and perpendicular to the length will be this axis, right? Okay. This will be more clear if you take a look at the figure in the next page. So if you take a look at the figure in this page, you will see that the axis that is passing through the center are perpendicular to the length. Okay. Then the second one, they are talking about that same object, but this time the axis is passing through, at one end, not through the middle. Okay. So this is 1 and 2. Did you understand the difference between 1 and 2? Yes, sir. Okay. Now number 3, they are talking about a circular object, circular disc, okay, of mass m, and 4, a solid cylinder. We are actually familiar with these shapes, right? Okay, so no need to discuss in details, but I would like to request you to go through these calculations. Okay, please, if you didn't, then please go through. These derivations are not actually এখানে ইন্টিগ্রেশন এগুলো বুঝি না।
ইন্টিগ্রেশন বুঝো না? ইন্টিগ্রেশনে জাস্ট যে No. ফর্মুলাটা আমি তোমাদেরকে দেখাইছি ওটা দিলেই তো এখানে হয়ে যায়। সেটা হচ্ছে x টু দি পাওয়ার n dx। এই যে এই ফর্মুলাটা যদি কেউ জানে তাহলে হয়ে যাবে। সেটা হচ্ছে integration x to the power n dx. এখান থেকে what we can write x to the power n plus 1 divided by n plus 1. If you know this, then it's done. যদি কোনোটা স্পেশালি না পারো আমাকে বলো, আমি ওইটা নিয়ে একটু ডিসকাস করি। যেমন 218 পেজে নিচের দিকে একটা ইয়ে আছে, কি আছে? একটা ডিরেক্টর আছে। Here we have m by l, then we will differentiate this, right? If you remember, differentiating x to the power n dx, it will give us x to the power n plus 1 divided by n plus 1. So according to that, what we can write, x to the power n means 2 here. So it will be x to the power 2 plus 1 divided by 2 plus 1, and the upper limit will be here and the lower limit will be here. Then m divided by l, you see it will be x cube divided by 3. So l by 2 divided by minus l by 2. Okay. Then m by l, at first x will go 1 by 3. 1 by 3 we can actually take it out. If you want, we can take it out. Okay. So if you take it out, then it will be 3l. As it is in the denominator, it will be multiplied with 3. Okay. Then x will be replaced by l by 2. So at first x will be replaced by l by 2. As there is cube, you have to put cube here, minus, then minus l by 2 whole cube. If you remember, at first we put the upper limit, then we put a minus, then we put lower limit in place of x. Okay. Please remember. Okay. Then m by 3l, it will be l cube divided by 8. As it is cube, odd number of power, then what will happen? The minus will stay. So this minus and this minus will be added. It means this will become positive, right? Minus minus a plus. So plus this one also will become l cube by 8. Now l cube by 8 plus l cube by 8, I can actually write 2l cube by 8. Can I write it? And 2 and 8, if I cancel, it will be 4. So it will be l cube divided by 4. So now if you multiply, then you will see l and l cube, they cancel and it becomes l square. So m into l square becomes m l square divided by 3 into 4, it becomes 12. So this is how you attain or obtain the moment of inertia for an thin uniform rod about an axis which is passing through the center, or we can say the middle point, and perpendicular to the length. Okay, clear? Yes. If you have understood, then rest of the integration should not bother you. So please go through it, and I'm expecting in the next class, inshallah, you will be able to let me know that if you have any doubt in this extended activity. If you don't have, then inshallah we can continue from the topic after that. Okay. So there are 6 extended activity. 7, sorry. So I'd like you to tell you to go through all of them. Okay. And must remember, you must memorize this table. Okay. That is in page number 217. Okay. Next class, at the beginning of the next class, I will be asking that Tarek, please tell me what is the equation of moment of inertia for solid cylinder. So you can tell me. Okay. Please memorize. Okay, sir. Okay. So can we start another topic today, or let me check if I start, can I finish it or not? So 1 minute. 1 minute left. Acha, so better inshallah we will discuss about it in the next day. I'm sorry that I took a little bit of time to start the class today. I got 5 minutes break. Okay.
সো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।